ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। আমি রঞ্জিত বর্মন। আজকে আমরা ক্লাস করব পিএসসি ক্লার্কশিপ 2019 এর শিফট নাম্বার 2। এর আগে আমরা শিফট নাম্বার 1 আলোচনা করেছি, আজকে শিফট নাম্বার 2 আলোচনা করব। তোমাদের বলে রাখি, নভেম্বরের এক্সাম, তোমরা প্রত্যেকেই জানো, বলার নতুন নতুন করে কিছুই নেই। কিন্তু নভেম্বরে এক্সাম দিতে গেলে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসছে সেইটা জানা কিন্তু খুব বেশি দরকার। তার কারণ হচ্ছে, প্রশ্ন যদি আমরা জানি তাহলে আমাদের আইডিয়া হবে যে কি ধরনের প্রশ্ন বা কিভাবে আমাদের প্রিপারেশন করতে হবে। তো প্রিপারেশনের একটা তোমার দিক বা ঠিক আছে রাস্তা বা ওয়ে পাওয়া যায়, সেই জন্য প্রিভিয়াস ইয়ার আলোচনা করা। তো চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখছি, বলছে এখানে শুধুমাত্র উত্তর আমি আনসার বলে চলে যাব না, মানে কোশ্চেন আর আনসার বলবো না, এখানে হচ্ছে প্রপার আমরা অ্যানালাইজ করবো। যেটা হচ্ছে, যদি শিফট নাম্বার 1টা দেখো তাহলে বুঝতে পারবে ওখানে আমি ডায়াগ্রাম দিয়ে ম্যাপ দিয়ে প্রচুর পরিমাণে তোমাদের কোশ্চেন আলোচনা করিয়েছি, দেখেছি। তো ওই সেটে যা যা কোশ্চেন করিয়েছি না, ওখান থেকেও বেশ কিছু কোশ্চেন তোমার এখানে কমন পেয়ে যাবে। তার মানে 2019-এর শিফট নাম্বার 1-এ আলোচনা করেছি, শিফট নাম্বার 2-তেও সেগুলো এসেছে। প্রথম প্রশ্ন বলছে, কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতবর্ষে অনুষ্ঠিত হয়? এগুলো আমার প্রিভিয়াস ভিডিও যদি তোমরা দেখো তাহলে দেখবে এই ধরনের কোশ্চেন আমি বহুবার আলোচনা করেছি, বহু ভিডিওতে আলোচনা করেছি। ঠিক আছে? তো কমনওয়েলথ ভারতবর্ষ একবারই আয়োজন করেছিল, সেটা হচ্ছে 2010 সালে। তো 2010 সালে কোথায় হয়েছিল না, নিউ দিল্লিতে, নিউ দিল্লি। এবার এই যে কমনওয়েলথ গেমস, এইটা হচ্ছে তোমার প্রথম শুরু হয়েছিল 1930 সালে, সেটা হয়েছিল হ্যামিল্টন নামক একটি জায়গায়। হ্যামিল্টন। কোথায় এই হ্যামিল্টন? হ্যামিল্টন হচ্ছে কানাডার একটি শহর, কানাডা। ঠিক আছে? আচ্ছা, একটা প্রশ্ন পরীক্ষায় ভীষণ দেয়, কমনওয়েলথ ডে। তো কমনওয়েলথ ডে হচ্ছে 24শে মে। 24শে মে হচ্ছে কমনওয়েলথ ডে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, ভারতবর্ষ কিন্তু এশিয়ান গেমসও হোস্ট করেছিল, এটা দুবার করেছিল। প্রথম বছর এডিশনটা হয়েছিল, যেটা ফার্স্ট এডিশন 1951 সালে, আর সেটা নিউ দিল্লিতেই হয়েছিল। তারপরে হয়েছিল 1982 সালে, এটা হয়েছিল নিউ দিল্লিতে। তো ভারত এই দুটোই এশিয়ান গেম, এটা এশিয়ান গেমস এর কথা বলছি। তো এই দুটো বছরই এশিয়ান গেমস কিন্তু হোস্ট করেছিল। ফার্স্ট এডিশনই ছিল হচ্ছে তোমার এই 1951 সাল। ঠিক আছে? আচ্ছা, চল পরের প্রশ্ন বলবো। বলছে বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্টে অগ্নিকাণ্ড সম্প্রীতিকালে, মানে সেই সময়কার সম্প্রীতিকালে হয়েছিল, কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল? তো মনে হচ্ছে সেই বছর যে রেইন ফরেস্টে আগুন ধরেছিল, তো রেইন ফরেস্ট মানেই হচ্ছে ব্রাজিলের কথা বলা হচ্ছে। এইটা হচ্ছে ম্যাপ আমি রেখেছি, এটা যে দেখতে পাচ্ছ হচ্ছে ব্রাজিল। ঠিক আছে? তো ব্রাজিল, পেরু, বলিভিয়া, তারপর হচ্ছে তোমার কলম্বিয়া, এই পুরো এতগুলো দেশ জুড়ে, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার ম্যাপ, এতগুলো দেশ জুড়ে হচ্ছে তোমার কি বলা হয়, রেইন ফরেস্ট রয়েছে, অ্যামাজন রেইন ফরেস্ট। ঠিক আছে? এটা হচ্ছে তোমার অ্যামাজন রেইন ফরেস্ট। অ্যামাজন রেইন ফরেস্ট, তার কারণ এর মধ্যে দিয়ে এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার আমাজন নদী, যেটা ভারতবর্ষের নয়, ভারতবর্ষের তো নয়, সমগ্র বিশ্বের হচ্ছে তোমার লার্জেস্ট, পৃথিবীর বৃহত্তম নদী। আর যদি বলো লংগেস্ট, বলো লংগেস্ট নদী বলো, তাহলে উত্তর দেবে কি নীল নদ, নাইল। ঠিক আছে? আচ্ছা বেশ, পরের প্রশ্ন বলবো। বলছে অস্ট্রেলিয়ার রাজধানী কি? দেখো অস্ট্রেলিয়ার রাজধানী আমি তো এখানে টুক করে বলে দেবো, ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী। কিন্তু আর কিছু অস্ট্রেলিয়া সম্পর্কে প্রশ্ন আসে কিন্তু। তো অস্ট্রেলিয়া রিলেটেড যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, তাহলে তোমার যেন মিস না হয়, সেই জন্য মেলবোর্ন, সিডনি, পার্থ কোথায় আছে, এছাড়া অস্ট্রেলিয়া সম্পর্কে কিছু ইনফরমেশন আমি ম্যাপ সম্পর্কে বলবো। দেখো ম্যাপটা ভালো করে দেখো, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাপ। তো অস্ট্রেলিয়ার ম্যাপ কি হচ্ছে, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে? আমরা প্রত্যেকে জানি। এবার ভালো করে ম্যাপটা দেখলে বুঝতে পারবো, অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম যে সমস্ত, ম্যাক্সিমাম কি, অস্ট্রেলিয়ার যে সমস্ত শহরগুলো, বড় বড় সিটিগুলো, সেগুলো সব সমুদ্রের তীরে এবং হচ্ছে পূর্ব দিকে অবস্থিত। যেমন দেখো এই যে দেখতে পাবে, এটা হচ্ছে ব্রিসবেন। এই যে ব্রিসবেন, এই অঞ্চলটাতে অপরে। ঠিক আছে? মার্ক করছে জায়গাটাতে। তো ব্রিসবেন একটা হচ্ছে তোমার কোস্টাল সিটি। তারপরে নিচে চলে আসতে পারবো সিডনি, এগুলো সব বড় বড় শহর হচ্ছে অস্ট্রেলিয়ার, সব কটা কোস্ট লাইনে, তাও আবার পূর্ব দিকে। তারপরে ঘুরে দুই এইখানে আসে একটা মেলবোর্ন সিটি, যে মেলবোর্ন আরো বড় শহর, মেলবোর্ন খুবই গুরুত্বপূর্ণ একটি শহর মেলবোর্ন। ঠিক আছে? এবং ওদের যে রাজধানী সেটা হচ্ছে তোমার এই যে ক্যানবেরা। ক্যানবেরা এই পোর্শনটাতে অবস্থিত হচ্ছে ক্যানবেরা সিটি। তাহলে 1 নম্বর ব্রিসবেন, 2 নম্বর হচ্ছে সিডনি বললাম, 3 নম্বর বললাম হচ্ছে মেলবোর্ন বললাম, এবং 4 নম্বর বললাম হচ্ছে ক্যানবেরা, যারা হচ্ছে তোমার রাজধানী। 5 নম্বর অ্যাডিলেড, আরেকটা ইম্পর্টেন্ট শহর অ্যাডিলেড। এই যে অ্যাডিলেড, এটা একটা পোর্ট সিটি। ঠিক আছে? আরেকটু যদি এগিয়ে যাই, তাহলে এখানে পার্থ পাবো। পার্থ হচ্ছে তোমার ওয়েস্টে, তাহলে একমাত্র শহর যেটা বড় শহরের ওয়েস্টে পড়ে, পূর্ব দিকে, সেটা হচ্ছে তোমার পার্থ। ঠিক আছে? তো অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম জনসংখ্যা তোমার এইটুকুনি এলাকার মধ্যেই থাকে, এই বড় বড় শহরগুলো এগুলোর মধ্যেই থাকে, এইটুকুনি এলাকার মধ্যেই থাকে।
কেন থাকে না বাকিগুলোতে? তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম যে এরিয়াটা রয়েছে না, মিডল পোর্শনটা, এখানে হচ্ছে পুরোটাই হচ্ছে তোমার মরুভূমি, পুরোটাই হচ্ছে তোমার মরুভূমি। এখানে আমি যখন তোমাদের পুরো বিশ্বের বৃহত্তম মানে বিশ্বের যে সমস্ত মরুভূমিগুলো একটা ক্লাসের মধ্যে করিয়েছি, তুমি ডেসক্রিপশন বক্সে যাবে, দেখবে সেকেন্ড যে লিঙ্কটা রয়েছে ওইটাই হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ডেজার্ট। তো পরীক্ষায় দেয় কোন মরুভূমি কোন দেশে রয়েছে, কোন মরুভূমি মানে কি বলে তোমার কোন মহাদেশে রয়েছে, এই রিলেটেড উইথ ম্যাপ লিস্ট দিয়ে আমি তোমাদের একটা ভিডিও করিয়েছি, যদি না দেখো অবশ্যই দেখো, পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেখানে বলেছিলাম এখানে তোমার অস্ট্রেলিয়াতে বেশ কিছু মরুভূমি রয়েছে, তো আমরা দেখবো তিনটে মরুভূমি মনে রাখতেই লাগবে। সব থেকে বড় যেটা সেটা হচ্ছে তোমার গ্রেট ভিক্টোরিয়া, গ্রেট ভিক্টোরিয়া 1 নম্বর। 2 নম্বর মনে রাখবে হচ্ছে তোমার গিবসন, গিবসন ডেজার্ট 2 নম্বর, ঠিক আছে। 3 নম্বরে মনে রাখবে সিমসন, 3 নম্বর হচ্ছে তোমার সিমসন ডেজার্ট। তো এই তিনটে মরুভূমি সিমসন, গিবসন অ্যান্ড গ্রেট গ্রেট ভিক্টোরিয়া গুলো অস্ট্রেলিয়া। বৃহত্তম কোনটা? গ্রেট ভিক্টোরিয়া। ওকে, আচ্ছা, আরেকটা কি মনে রাখবো, অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে রয়েছে তোমার গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ তোমরা নিশ্চয়ই রিসেন্টলি পিএসসি মিসলেনিয়াস এর এক্সাম দিয়েছো, বলো এই কোয়েশ্চেনটা আসেনি? এসছে গ্রেট ব্যারিয়ার রিফ। তো সেই জন্যই বলছো অস্ট্রেলিয়া থেকে আসা এক্সাম গুলোতে মানে কোয়েশ্চেন্স গুলো যেন আর তোমাদের মিস না হয়, সেই জন্যই এত কিছু বলা, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার যে কোরাল সি, এটা হচ্ছে তোমার প্যাসিফিক ওশিয়ান। তো প্রশান্ত মহাসাগরের ঝাপটা জলের যেই তোমার ঢেউ, সেখান থেকে তোমার এই যে কোরাল ফরমেশন গুলো রয়েছে, এই কোরাল গুলো কি করে তোমার এই পূর্ব দিকের উত্তর পূর্ব দিকের যে কোস্ট লাইনটা এটাকে সহায়তা করে। এই জন্য এই তোমার এই জায়গাটা তো বলে হচ্ছে তোমার রিফ বা ব্যারিয়ার। ব্যারিয়ার মানে কি? ব্যারিয়ার মানে হচ্ছে প্রাচীর, প্রাচীরের মতো সাহায্য করে সমুদ্রের ঝাপটা থেকে এই অঞ্চলটাকে। আর এটা হচ্ছে কোরাল ফরমেশন, সেই জন্য বলা হয় গ্রেট ব্যারিয়ার পোলার রিফ, ঠিক আছে। এটা হচ্ছে কোরাল দ্বারা তৈরি। ওকে, আচ্ছা বেশ, এটা পৃথিবীর বৃহত্তম, আমাদের লাক্ষাদ্বীপও কিন্তু কোরাল দ্বারা ফরমেশন, ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট বলবো তোমাদের, সেটা হচ্ছে একটু যদি দক্ষিণ দিকে চলে আসে তাহলে এখানে দেখতে পারো মার্ক বলে বলার হচ্ছে এটা হচ্ছে তাসমানিয়া আইল্যান্ড। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মেনল্যান্ড আর এটা হচ্ছে তোমার তাসমানিয়া আইল্যান্ড। তো তাসমানিয়া আইল্যান্ড আর অস্ট্রেলিয়ার মেনল্যান্ডের মধ্যে এখানে একটা যে জলের অংশ ভাগ দেখা যায়, এটাকে বাস স্ট্রেট বলা হয়, ঠিক আছে। বাস, পরীক্ষায় প্রশ্ন এসেছে, আবার আসবে যে বাস স্ট্রেট কোথায় রয়েছে, অস্ট্রেলিয়ার মেনল্যান্ড এবং হচ্ছে তোমার ঠিক আছে তাসমানিয়ার মধ্যে। আর অস্ট্রেলিয়াতে যে নদীটা রয়েছে একটা মারে ডার্লিং রিভার। তো মারে ডার্লিং রিভার হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, যেমন মিসিসিপি মিসৌরি হচ্ছে তোমার ইয়েতে কি বলে তোমার উত্তর আমেরিকাতে, অ্যামাজন হচ্ছে দক্ষিণ আমেরিকাতে, নীল নদ হচ্ছে আফ্রিকা মিশরে, ঠিক আছে। এমনই হচ্ছে তোমার মারে ডার্লিং বেসিন হচ্ছে অস্ট্রেলিয়াতে পেয়ে যাবে, ঠিক আছে, রিভার্সে। এবার আমরা পরের প্রশ্নতে আসবো। বলছে মামাল্লাপুরম নিচের সম্পর্কে নিচে উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য জানতে চেয়েছে। মামাল্লাপুরম এটা তামিলনাড়ুতে অবস্থিত একটি জায়গা পন্ডিচেরির কাছে। তো এটি একটি ইউনেস্কো অনুমোদিত সাংস্কৃতিক পীঠস্থান, নাকি পল্লবদের রাজধানী তো হবে না, তার কারণ পল্লবদের রাজধানী হচ্ছে কাঞ্চি। কথাকলি নৃত্যের জন্ম এই জায়গাটা থেকে নয়, তার কারণ কথাকলি হচ্ছে তোমার কেরালাতে জন্ম, কেরালার কথাকলি, ঠিক আছে। আচ্ছা, এটি একটি পর্যটন, কিন্তু অপশন নাম্বার এ কারেক্ট হবে, এটি একটি ইউনেস্কো অনুমোদিত সাংস্কৃতিক পীঠস্থান, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছে, ঠিক আছে। উত্তর হবে বিরাট কোহলি, অপশন নাম্বার বি। দেখো 40টা কোশ্চেন আছে এখানে, ধৈর্য ধরো, আমি 40টা কোশ্চেনের সাথে তোমাদের এত কিছু বলবো যে প্রচুর তোমাদের ইনফরমেশন জানতে পারবে। পরের প্রশ্ন বলছে যে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরটিতে, সেটি কি? 2020 সালের কথা বলেছে, কারণ এক্সামটা 19-এ হয়েছিল, তো সেই জন্য এসেছিল কোশ্চেনটা। 2020-তে টোকিওতে। তো সেই বছরটা ছিল হচ্ছে তোমার কি বলে তোমার কি বলে কি রোগটা হচ্ছিল জানো? কোভিড। তো কোভিড এর বছর ছিল, সেই জন্য শিফট করে 2021 সালে করা হয়েছিল পুরীরটা, ঠিক আছে, টোকিওতে হয়েছিল। বেজিং হয়েছিল 2008-এ, ঠিক আছে। 2012-তে হয়েছিল লন্ডনে। ওকে, 2016 সালে হয়েছিল তোমার রিও ডি জেনেরিও ব্রাজিলের, এবং প্যারিসে হচ্ছে রিসেন্টলি শেষ হচ্ছে এই বছরই 2024, ঠিক আছে। তারপরে 2028 হবে, এটা হবে এলএতে হবে, মানে হচ্ছে লস এঞ্জেলস আমেরিকা ইউএসএ তে হবে, ঠিক আছে, ইউএসএ তে হবে, মনে থাকবে। তো এই কটা জিনিস মনে রাখার চেষ্টা করো। এবার দেখো এটা হচ্ছে তোমার ম্যাপ, কার ম্যাপ না হচ্ছে তোমার ম্যাপ বলছে তোমার কি বলে পতাকা। অলিম্পিকের পতাকাতে তোমার 5টা রিং থাকে ভাই, রিং এর সংখ্যা কিন্তু 5টা, 5টা মহাদেশকে ওরা ডিনোট করে। নীল কালার হচ্ছে ইউরোপকে করে, ব্ল্যাক হচ্ছে আফ্রিকাকে, রেড কালার হচ্ছে আমেরিকা, ঠিক আছে, গ্রিন হচ্ছে আমাদের এশিয়া, ওকে।
আর গ্রিন, ইয়েলো, এটা ইয়েলো হচ্ছে এশিয়া, আর হচ্ছে তোমার গ্রিন কালার হচ্ছে তোমার অস্ট্রেলিয়া। এই মাত্র যেটা আমরা মহাদেশটা দেখলাম অস্ট্রেলিয়া, মনে থাকবে তো। পাঁচটা রিং, পাঁচটা মহাদেশ। এবার যারা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, আমাদের তো মহাদেশ সংখ্যা সাতটা, তাহলে পাঁচটা রিং কেন? তার কারণ হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মিলিয়ে আমেরিকার রেড কালার, ঠিক আছে। আর একটা মহাদেশ থাকে হচ্ছে তোমার আন্টার্কটিকা। আন্টার্কটিকাতে কোনো মানুষজন থাকে না, শুধু পেঙ্গুইন থাকে। তো সেহেতু পেঙ্গুইন তো নিশ্চয়ই তোমার অলিম্পিকে পার্টিসিপেট করবে না, তো সেই জন্য আন্টার্কটিকাকে বাদ রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে কটা রিং? পাঁচটা রিং, পাঁচটা মহাদেশকে, কোনটা কি বলে দিলাম, ঠিক আছে। এবার আরেকটা কোশ্চেন দেবে, রিং তো পাঁচটা কিন্তু রং, কালার কটা? কালার হচ্ছে পাঁচটা রিং এর পাঁচটা, এবং হচ্ছে এই হোয়াইট, তাহলে হচ্ছে কালার হচ্ছে তোমার ছটা, সাদা, ঠিক আছে। কালার হচ্ছে ছটা দেখায়। প্রথম প্রশ্ন বলবো, কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? পর্তুগিজরা কোন অংশটাতে তারা বসতি স্থাপন করেনি? পন্ডিচেরিতে করেছিল, চন্দননগর তো ছিলই ছিল। পন্ডিচেরি, এই যে আমাদের চন্দননগর, এটা হচ্ছে তোমার পর্তুগিজদের ছিল। হ্যাঁ, কিছু সময়ের জন্য চন্দননগরও ছিল। গোয়া তো তাদের মেইন ক্যাপিটাল ছিল। অপশন নাম্বার ডি, আন্দামান তাদের কিন্তু কলোনি কোনোদিনই ছিল না, ঠিক আছে। আচ্ছা, গোয়া সম্পর্কে বলি। গোয়া স্বাধীন হয়েছে 1961 সালে। হ্যাঁ, যারা জানো ভালো কথা, যারা না জানো তাদের বলে রাখি, ভারত স্বাধীন হচ্ছে 47-এ, কিন্তু তখনও গোয়া কিন্তু পর্তুগিজদের আন্ডারে ছিল। তো পর্তুগিজ থেকে গোয়া স্বাধীন হয়েছে 61-তে, ঠিক আছে। সময়টা, ডেটটা মনে রাখবে, 19 ডিসেম্বর। এই ডেটটাতে হচ্ছে তোমাদের গোয়া লিবারেশন ডে বলা হয়। তাদের স্বাধীনতা দিবস হচ্ছে গোয়ার স্বাধীনতা দিবস 19 ডিসেম্বর, এটাকে বলা হয় গোয়া লিবারেশন ডে, ঠিক আছে। আর এইখানে অপারেশন বিজয় করানো হয়েছিল। অপারেশন বিজয় করিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গোয়াকে ভারতবর্ষের পার্ট বানানো হয়, ঠিক আছে। গোয়া হচ্ছে যখন 1961 সালে ভারতের অংশ হয়, তখন ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত হয়, এবং 1987 সালে এটিকে একটি পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। বহুবার পরীক্ষা এসেছে কিন্তু, মনে রাখবে 1987 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় গোয়া। পরের প্রশ্ন, আর গোয়া হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম আয়তনের দিক থেকে রাজ্য। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর, ভারতীয় বলছে তো, ভারতীয় একজনই ছিল, সে হচ্ছে তোমার সি আর গোপালাচারী, ঠিক আছে। সি আর গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী, ওকে। রাজেন্দ্র প্রসাদ তো প্রথম রাষ্ট্রপতি ভারতবর্ষের, এবং ইনি হচ্ছেন 1952 সালে আনঅপোজড জিতেছিলেন, হচ্ছে তোমার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন, এবং হচ্ছে রাজেন্দ্র প্রসাদই হচ্ছে ভারতবর্ষের দীর্ঘ সময়ের জন্য তোমার রাষ্ট্রপতি পদে ছিলেন, এবং প্রথম উপরাষ্ট্রপতি পদে ছিলেন হচ্ছে তোমার সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওকে। পরের প্রশ্ন বলবো, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ কে করে? রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে হচ্ছে তোমার রাষ্ট্রপতি। অপশন নাম্বার সি কারেক্ট হবে, রাষ্ট্রপতি নিয়োগ করে, কিন্তু রেকমেন্ডেশন কে দেয় হচ্ছে তোমার প্রধানমন্ত্রী। তো পিএম ও অফিস থেকে, মানে প্রাইম মিনিস্টার অফিস থেকে তোমার নাম রেকমেন্ডেশনে কিন্তু শপথ বাক্য পাঠ করিয়ে দেন হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে, মনে থাকবে, বেশ। আচ্ছা, পরের প্রশ্ন বলবো, দেখো এই কোশ্চেনটা সোজা প্রশ্ন, বলছে কেশব মহারাজ, এই কেশব মহারাজ যে দেশের ক্রিকেট মানে কেশব মহারাজ কোন দেশের খেলা? দেখো এখানে লেখাই রয়েছে সাউথ আফ্রিকা তার জার্সির মধ্যে। তো যারা ক্রিকেট দেখো তারা তো ভালো মতো জানো, দক্ষিণ আফ্রিকা হচ্ছে কেশব মহারাজের খেলা। তারপরে নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী হচ্ছে এস জয়শঙ্কর, ঠিক আছে। এস জয়শঙ্কর হচ্ছে আমাদের বিদেশ মন্ত্রী, মনে থাকবে। আচ্ছা, রাজনাথ সিং হচ্ছে তোমার প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষাতে আছে রাজনাথ সিং। আর হোম মিনিস্টার হচ্ছে অমিত শাহ। পরের প্রশ্ন বলছে, নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? দেখো প্রত্যেকটা দেশে, প্রত্যেক দেশের তোমার কি বলা হয়, তোমার এমবেসি থাকে, ঠিক আছে, হাই কমিশন দূতাবাস থাকে, এই যে দূতাবাস থাকে, তো সেই দূতাবাসের হেডকে হাই কমিশনার বলা হয়। কোন দেশে? উত্তর হবে অপশন নাম্বার এ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হচ্ছে ইউকে মানে ব্রিটেনকে বলা আছে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যে তুমি ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। অমরকন্টক কোথায় অবস্থিত? একটা ম্যাপ দেখবো তাহলেই বুঝে যাবো। অমরকন্টক অবস্থিত হচ্ছে তোমার মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে। এটা হচ্ছে তোমার সাতপুরা পর্বতের অংশ, ঠিক আছে। আচ্ছা দেখো এই ম্যাপটা ভালো করে দেখবে, দেখো এখানে লেখা রয়েছে অমরকন্টক, ওকে।
ওকে, এই যে অমরকণ্টক পাহাড়টা এটা এইখান থেকে শুরু হয়েছে, এই অঞ্চল থেকে, যে সাতপুরা, এটা সাতপুরার পার্ট, সাতপুরা, তারপর হচ্ছে তোমার মহাদেব পর্বত, এই যে মহাদেব পর্বত সাতপুরা, সাতপুরার পরে মহাদেব পর্বতের পরে তোমার হচ্ছে মৈকাল, আর মৈকাল পাহাড়েরই একটি অংশ হচ্ছে তোমার অমরকণ্টক। তাহলে সাতপুরা, 2 নম্বর হচ্ছে তোমার মহাদেব, 3 নম্বর হচ্ছে তোমার মৈকাল। তো এইভাবে অবস্থিত, ঠিক আছে। মৈকাল পর্বতে তোমার ধূপগড় অবস্থিত, যেটি হচ্ছে তোমার সর্বোচ্চ শৃঙ্গ। এই তোমার সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার ধূপগড়, ঠিক আছে, মৈকালে পড়ে। এবং এই মৈকালের অমরকণ্টক থেকে একটি নদী সৃষ্টি হয়েছে, যেটাকে মার্ক করা রয়েছে, এটি হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদী থেকে কয়েকটা কথা মনে রাখবে, এটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী এবং হচ্ছে খাম্বাত উপসাগরে পড়েছে, খাম্বাত উপসাগরে মিশেছে, ঠিক আছে। আর আরেকটা কথা মনে রাখবে, এটি হচ্ছে দুটি পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে। উত্তরে হচ্ছে তোমার বিন্ধ্য পর্বত, উত্তরে হচ্ছে তোমার বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বতেরই একটা পার্ট হচ্ছে তোমার কৈমুর পাহাড়, বিন্ধ্য পর্বতেরই একটা পার্ট হচ্ছে কৈমুর, ঠিক আছে। যেহেতু দুটো পাহাড়ের মাঝখান দিয়ে গেছে, তো বলা হয় এটা হচ্ছে গ্রস্ত উপত্যকা, গ্রস্ত উপত্যকা নদী, ঠিক আছে, পশ্চিম বাহিনী নদী, গ্রস্ত উপত্যকা নদী। এবার এই অঞ্চলে কিছু পাহাড় দেখে নেবে ভালো করে, ইম্পর্টেন্ট ম্যাপ দেখাচ্ছি, তোমাদের পরীক্ষায় আসবে। যেমন হচ্ছে মহাদেব পর্বত, মহাদেব পর্বত গুজরাটে রয়েছে, ঠিক আছে। সাতমালা পর্বত গুজরাটে রয়েছে, ঠিক আছে, সাতমালা গুজরাটে, তাহলে দুটো পর্বত গেল গুজরাটে, মহাদেব আর সাতমালা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার অজন্তা পাহাড়, অজন্তা পাহাড়, অজন্তা ইলোরা আছে, এগুলো হচ্ছে তোমার মহারাষ্ট্রে পড়ে। মহারাষ্ট্রের আরেকটা হচ্ছে হরিশ্চন্দ্র পাহাড়, ইম্পর্টেন্ট হরিশ্চন্দ্র পাহাড়। বালাঘাট পাহাড়, তিনটে, তাহলে 1 2 3, ঠিক আছে। এই তিনটে হচ্ছে তোমার অজন্তা, হরিশ্চন্দ্র, বালাঘাট, কোথাকার না মহারাষ্ট্রে পড়ে। আর মহাদেব, সাতমালা, এটা হচ্ছে তোমার মান্ডব, সরি, এটা মহাদেব নয়, মান্ডব, আর হচ্ছে সাতমালা হচ্ছে তোমার গুজরাটে পড়ে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন। নেক্সট হচ্ছে তোমার নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না বলেছে। আসাম হচ্ছে চা উৎপাদনে ফার্স্ট, ঠিক আছে। আর ত্রিপুরা তো হয়, মধ্যপ্রদেশে হয় না, অপশন নম্বর, তার কারণ মধ্যপ্রদেশ আনসার হবে, তার কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে তোমার চা উৎপাদনে সেকেন্ড নম্বরে রয়েছে, ওকে। আচ্ছা, আসামের একটি জায়গা রয়েছে জোরহাট, জোরহাট, তো জোরহাট হচ্ছে চায়ের গবেষণা কেন্দ্র, ঠিক আছে। আসাম থেকে আসা একটি প্রশ্ন তোমার হচ্ছে তোমার ডিব্রুগড়, ডিব্রুগড় নয়, বলবো হচ্ছে তোমার কি বলবো, ডিগ বয়, ডিগ বয় হচ্ছে তোমার ভারতের পুরনোতম, একদম প্রাচীনতম তৈলক্ষেত্র। ডিগ বয় হচ্ছে প্রাচীনতম তৈলক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে যে 2019-এর সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্রে জয়লাভ করেছিলেন, দেখো ভালো করে মনে রাখবে, তিনি হচ্ছে 2004, তারপরে 2008 এবং হচ্ছে 2014, এই তিনটে জায়গা থেকে রাহুল গান্ধী পরপর জিতেছিল এমপি হিসেবে, আমেঠি থেকে, ঠিক আছে, আমেঠি থেকে। এবার 19-এর কথা বলছে, 19-এ কিন্তু তিনি কেরালার ওয়েনাদ থেকে লড়েছিলেন, ঠিক আছে। তাহলে আনসার হবে অপশন নাম্বার বি, 2019-এ ওয়েনাদ থেকে জিতেছিলেন, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে 2019-এ জিতেছিল, 2024-এ আসতে পারে না পরীক্ষায়, তাহলে 24-এ কোথা থেকে জিতেছে, 24 মনে রাখবে রায়বেরেলি, রায়বেরেলি থেকে 2024-এ তিনি এমপি হয়েছেন, ঠিক আছে, মনে থাকবে। আর ওয়েনারটা কেরালাতে। নেক্সট কোশ্চেন বলছে অশনি সংকেত, অশনি সংকেত গ্রন্থের রচয়িতা কে। দেখো তোমাদের একটা খুব ভালো করে একটা কথা বলে, দেখো পশ্চিমবঙ্গের এক্সাম দেবে, তো এইখানে কিন্তু বাংলা সাহিত্য এবং সাহিত্যিক, বাংলা সাহিত্য ও সাহিত্যিক, এইটা তোমাকে পড়ে যেতেই হবে, ঠিক আছে, তার কারণ এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। এই কোশ্চেনটা কিন্তু আমি করিনি, এই কোশ্চেনটা ডব্লিউবিসি, তোমার কি বলে, তোমার পিএসসি করেছে ক্লার্কশিপে। তার মানে তোমাকে এই যে সাহিত্যিকগুলোর নাম দেওয়া আছে, প্রত্যেকের অন্যান্য বইগুলো সম্পর্কে জানতে হবে, আমি তোমাকে জানাবো এই লিস্টটা দেখে। দেখো বিভূতিভূষণের তোমার সবার প্রথম যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার পথের পাঁচালী, 1929 সালে এটাকে তোমার প্রকাশিত করা হয়। আর এইটা নিয়েই মুভি করেছিল 1955 সালে সত্যজিৎ রায়, ঠিক আছে, মনে থাকবে। তারপরে ছিল অপরাজিতা, এই অপরাজিতা নিয়েও হচ্ছে তোমার সত্যজিৎ রায়ের একটি মুভি আছে, ওকে। তারপরে আরণ্যক, ইম্পর্টেন্ট কিন্তু আরণ্যক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরণ্যক, ঠিক আছে। তারপরে চাঁদের পাহাড় গুরুত্বপূর্ণ, কিন্নর দল, আদর্শ হিন্দু হিন্দু হোটেল, এটাও ইম্পর্টেন্ট, বিপিনের সংসার গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অশনি সংকেত, তাহলে উত্তরটা হয়ে যাবে অশনি সংকেত কার লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন নাম্বার এ, ঠিক আছে।
এছাড়াও হচ্ছে তুমি মরণে ডঙ্কা বাজে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের এতে প্রেক্ষাপটে রচিত হচ্ছে এটা। তারপরে মেঘমল্লার, মৌরি ফুল, বিধু মাস্টার, হীরামানিক জলে, পুঁই মাছা, এগুলো সব ইম্পর্টেন্ট, তুমি স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে তুমি রিভিশন করতে পারো, ঠিক আছে। আরেকটা বলি, বিভূতিভূষণের তোমার কি বলে, বিভূতিভূষণের হচ্ছে ছদ্মনাম হচ্ছে কচ্চিৎ পৌর, কচ্চিৎ পৌর হচ্ছে বিভূতিভূষণের ছদ্মনাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি মানিক বন্দ্যোপাধ্যায়ের নামে লিখতেন। তার অন্যান্য বইগুলোর মধ্যে হচ্ছে অতসী মামি, জননী, স্টার লাগাবে, দুটো স্টার দিলাম পুতুল নাচের ইতিকথা, ভীষণ ইম্পর্টেন্ট মানিক বন্দ্যোপাধ্যায়। তিনটে স্টার দেবে পদ্মা নদীর মাঝি, ঠিক আছে, তাহলে এই দুটো ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে তোমার দিবারাত্রির কাব্য। এক সেকেন্ড একটুখানি এদিকে দেখো, তোমার আরণ্যক লিখেছেন হচ্ছে তোমার বিভূতিভূষণ, কিন্তু দিবারাত্রির কাব্য লিখেছেন হচ্ছে তোমার দিবারাত্রির কাব্য, এটা লিখেছে হচ্ছে তোমার মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে তোমার কালকুট বা ভ্রমর, ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, এবং হচ্ছে তার সব থেকে গুরুত্বপূর্ণ একদম রেসপেক্ট দেবে বিটি রোডের ধারে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আরেকটা আছে তোমার মহাকালের রথের গড়া, স্ক্রিনশট নিতে পারো। পরের প্রশ্ন বলছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুরে হলো কোথায়? কামারপুকুরটা কোন জেলাতে অবস্থিত? পশ্চিমবঙ্গের এক্সাম দেবে, তাই পশ্চিমবঙ্গ সম্পর্কে খুব ভালো করে যেতে হবে, পড়ে যেতে হবে। সেই জন্য আমি বলছি যে আমি পশ্চিমবঙ্গ রিলেটেডও কিন্তু তোমাদের এখানে তুমি এমসিকিউ পেয়ে যাবে আমার চ্যানেলে। পশ্চিমবঙ্গ রিলেটেড আমি দুটো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, সেটা হচ্ছে 50টা করে 100টা কোশ্চেন, প্লাস আমি কোশ্চেনের সাথে শুধু আনসার বলি না, দেখতেই পাচ্ছ আমি অনেক ডিটেলড বলি। তো এখানে কনসেপ্ট ওয়াইজ আমি আলোচনা করেছি, 100টা কোশ্চেন দুটো সেটে বলা রয়েছে, তোমরা যদি না দেখো তো অবশ্যই দেখো, আমি তোমাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পশ্চিমবঙ্গ রিলেটেড, যদি তোমার এটা পড়তে লাগে, ঠিক আছে। এটা হচ্ছে ডব্লিউবিসিএসও কিন্তু খুব কাজে আসবে, খুব কাজে আসবে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, ওকে। আচ্ছা, উত্তর কোশ্চেনে ফিরে আসি। কামারপুকুর অবস্থিত হচ্ছে তোমার হুগলি জেলাতে, কোথায় ভাই? হুগলি জেলায় কামারপুকুর অবস্থিত, ঠিক আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে ভারতের পূর্বমুখী কর্ম, যেটাকে আমরা লুক ইস্ট পলিসি বা নীতি বলি, ঠিক আছে। বলো এই কোশ্চেনটা 2024 মিসলিনিয়াসে আসেনি, রিসেন্টলি কিছুদিন আগে এক্সামটা হলো, এসেছো কোশ্চেনটা? এই কোশ্চেনটাই এসেছিল সেম টু সেম, সেই জন্য বলি প্রিভিয়াস ইয়ার দেখো দেখো দেখো, প্রিভিয়াস ইয়ার দেখে যেতে হবে, তার কারণ তুমি যেই পরীক্ষার জন্য দেবে অন্য পরীক্ষাতেও কিন্তু কাজে আসবে, ঠিক আছে। তো লুক ইস্ট পলিসি হচ্ছে অপশন নাম্বার বি, অটল বিহারী বাজপেয়ী, তিনি ভারতরত্ন পেয়েছেন, ভারত রত্ন পেয়েছেন, কিন্তু এইটার উত্তর আমি দেবো না, তোমরা কমেন্ট বক্সে জানাবে কত সালে ভারত রত্ন পেয়েছেন হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে। আচ্ছা, মনমোহন সিং হচ্ছে একমাত্র আমাদের প্রাইম মিনিস্টার যিনি হচ্ছেন আরবিআই এর গভর্নর ছিলেন, আরবিআই এর একটা সময়কার গভর্নর ছিলেন যে মনমোহন সিং। মনমোহন সিং কিন্তু আমাদের একটা সময়কার ফিনান্স মিনিস্টারও ছিলেন, তার সময়ই হচ্ছে তোমার এলপিজি মডেল এসেছিল, মানে লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন আর প্রাইভেটাইজেশন, মানে হচ্ছে তোমার লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন এন্ড হচ্ছে প্রাইভেটাইজেশন, এলপিজি মডেল, এটা পেট্রোলিয়াম লিকুইফাইড গ্যাস না, এটা হচ্ছে তোমার লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং হচ্ছে তোমার গ্লোবালাইজেশন। এটা এসেছিল 1991 এর সময়। পরীক্ষায় প্রশ্ন আসে যে নিউ ইকোনমিক পলিসি, ইকোনমিক পলিসি কত সালে এসেছিল? তো উত্তরটা হবে 1991 সালে। তোমার এই যে মনমোহন সিং ছিল তোমার কি বলে ফিনান্স মিনিস্টার, আর প্রধানমন্ত্রী ছিল হচ্ছে নরসিমা রাও, এই দুজনে মিলে তোমার এইটা ইকোনমিক পলিসিটা নিয়েছিল 1991-তে, ঠিক আছে। আচ্ছা, মানে আর কি ভারতবর্ষের যে মার্কেটটা সেটা ওপেন করে দেয় সবার জন্য। পরের প্রশ্ন বলছে বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয় বলেছে, বা নয় বলেছে? তাহলে জীবাশ্ম জ্বালানি একদম 100% এটা গ্লোবাল ওয়ার্মিং করে, পেট্রোলের গাড়ি করে, সৌরশক্তি ব্যবহার অপশন নাম্বার সি, এটা হবে না, ঠিক আছে। অরণ্যচ্ছেদ করলে তো গ্লোবাল ওয়ার্মিং এমনি হবে। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নয় বলেছে? নয় অপশন করলেই দেখতে পারবো ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ হচ্ছে হকির জাদুকর বলা হয়, তার নামে দুটো অ্যাওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে তোমার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, ঠিক আছে। এটা প্রথমে তোমার রাজীব গান্ধী খেলরত্ন ছিল, যেটা চালু হয়েছিল 1991 থেকে 92 এর মধ্যে, ঠিক আছে। এটারই নাম পরিবর্তন, রাজীব গান্ধী খেলরত্নের নামটা পরিবর্তন করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, এবং তার নামে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার শুধুমাত্র ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, ঠিক আছে। এইটা শুরু হয়েছে 2002 সাল থেকে, ওকে। আচ্ছা, মিল্কা সিং অপশন নাম্বার বি তে আছে, আমরা প্রত্যেকে জানি তিনি অ্যাথলিট, তিনি হচ্ছে স্প্রিন্টার, তিনি হচ্ছে রানার, তো অপশন নাম্বার বি হচ্ছে মিল্কা সিং, ঠিক আছে। ভাগ মিল্খা ভাগ তার একটা গুরুত্বপূর্ণ বই, মানে এটা বই মানে বুক নয়, মুভি।
বলছে বিমস্টেক, এই বিমস্টেকের সদস্য নয় কে? তো বিমস্টেকের সদস্য নয় জানতে হলে আমি তো অপশন এখান থেকে বলে দিতে পারবো। তো বিমস্টেক সম্পর্কে আরো প্রশ্ন আসতে পারে, সেগুলো কি আনসার করবে? সেই জন্য বিমস্টেক সম্পর্কে ডিটেল জানতে হবে এবং হচ্ছে উইথ ম্যাপ জানতে হবে। প্রথমত বিমস্টেকের পুরো নাম জেনে নিই আমরা। বিমস্টেকের হচ্ছে বি, বি ফর বে অফ বেঙ্গল, ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল ইকোনমিক্যাল কোঅপারেশন। গেল। তাহলে প্রথম ওয়ার্ডটা ধরে নাও, বে অফ বেঙ্গল বলছে, তার মানে বঙ্গোপসাগরের আশেপাশে যেই দেশগুলো রয়েছে তারা প্রত্যেকে হচ্ছে তোমার এই বিমস্টেকের পার্ট। নিজেদের মধ্যে তোমার মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল ইকোনমিক্যাল এই ধরনের কথাবার্তা তারা নিজেদের মধ্যে কোঅপারেশন বা সম্পর্ক স্থাপন করবে, ঠিক আছে? যদিও এটা এখন আর অকেজো হয়ে গেছে, অকেজো হয়ে গেছে মায়ানমার তারপরে বাংলাদেশ এটা সিরিয়াসলি নেয় না, ঠিক আছে? তো সেই কারণে এটা অকেজো হয়ে রয়েছে। আর এটা চালু হয়েছিল 1997 সালে, ঠিক আছে? 1997 সালে প্রথম শুরু হয়েছিল। কে কে? ভারত এবং তার কিছু অপদার্থ প্রতিবেশী দেশ, যেমন হচ্ছে তোমার ভারত এক নম্বরে আসবে। ভারত এসেছে, সাথে ভারতের দুটো ছোট ছোট প্রতিবেশী দেশ যাদের সাথে আমাদের সম্পর্ক সবসময়ের জন্য ভালো, সেটা হচ্ছে তোমার নেপাল 2 নম্বর, 3 নম্বর হচ্ছে তোমার ভুটান। যদিও নেপাল ভুটান বে অফ বেঙ্গলের এক্সেস পায় না, কিন্তু তবুও এই ভারতবর্ষের জন্য এই তিনটে এসছে, দুটো এসছে। তো ভারত নেপাল ভুটান। 4 নম্বরে মনে রাখবে বাংলাদেশ অবশ্যই হবে, তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে তোমার মায়ানমার এবং হচ্ছে নিচে হচ্ছে 6 নম্বর হচ্ছে তোমার শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 6 নম্বর গেল তো, 1 2 3 4 5 6, হ্যাঁ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা গেল। তাই 6টা দেশ এবং একটা দেশ আছে যেটা হচ্ছে তোমার 7 নম্বর দেশ, এটা হচ্ছে থাইল্যান্ড। ওকে, তাহলে একমাত্র তোমার সাউথ ইস্টের কান্ট্রি বা দেশ হচ্ছে তোমার আসিয়ান কান্ট্রি, আসিয়ান কান্ট্রি সেটা হচ্ছে তোমার থাইল্যান্ড। থাইল্যান্ড, মায়ানমার এগুলো সবাই হচ্ছে বে অফ বেঙ্গলের পার্ট, ঠিক আছে? আর বে অফ বেঙ্গল হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বে, বে মানে উপসাগর, সব থেকে বড় উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর। পরের প্রশ্ন বলছে ভারতের সংবিধানের 370 নম্বর ধারা বাতিল করার জন্য নিম্নে লিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? মানে কে, কোন দেশ ভারত সরকারের সমালোচনা করেছে এই ধারাটা তুলে নেওয়াতে? বাংলাদেশ। পাকিস্তান তো অপশনে নেই, তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি। তার কারণ পাকিস্তানের সাথে তুরস্ক বা টার্কির হচ্ছে সম্পর্ক ভালো, সেই জন্য পাকিস্তান কে খুশি করার জন্য তুরস্ক মাঝে মধ্যে ভারতবর্ষের ক্রিটিসাইজ করে দেয় এই কাশ্মীর রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, বাকি যে ইউএই, এটা ইউএই এবং হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার সৌদি আরব, এই যে এই দুটো দেশই মুসলিম দেশ, কিন্তু তবুও ভারতের সাথে এদের সম্পর্ক খুবই ভালো, ঠিক আছে? পরের প্রশ্ন বলছে বর্তমানে জম্মু কাশ্মীরের রাজ্যপাল কে? দেখো এটা হচ্ছে বর্তমান মানে 2019-এর কোশ্চেন, তো আমাদের এখন আর দরকার নেই এটা, ঠিক আছে? ইররিলেভেন্ট। কিন্তু জানতে হবে যেটা 2019 সাল থেকে জম্মু কাশ্মীরের রাজ্য নেই, এটা এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। তাই ইউনিয়ন টেরিটরিতে রাজ্যপাল থাকে না, রাজ্যপাল থাকে রাজ্যে, তার মানে 28টা রাজ্যে রাজ্যপাল রয়েছে। ইউনিয়ন টেরিটরির সংখ্যা হচ্ছে তোমার 8টা, তাহলে 8টা ইউনিয়ন টেরিটরিতে কে থাকে? লেফটেন্যান্ট গভর্নর। আর বর্তমানে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন হচ্ছে তোমার মনোজ সিনহা, ঠিক আছে? মনোজ সিনহা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর জম্মু কাশ্মীরে। রিসেন্টলি এটা একটা ইউনিয়ন টেরিটরি, তবুও এখানে ইলেকশন হবে এই তোমার অক্টোবর নভেম্বরের মধ্যে, ঠিক আছে? পরের প্রশ্ন বলছে ইসরো সদর দপ্তর কোথায়? ইসরো মানে হচ্ছে তোমার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে? আচ্ছা, ইসরোর সম্পূর্ণ হিস্ট্রি যদি জানতে হয়, ইসরো কথা বলে একটি ভিডিও রয়েছে, ঠিক আছে? তো ইসরো সম্পর্কে যদি তোমার জানতে লাগে তাহলে যে আই বাটনে লিংক ব্লিঙ্ক করছে, ওইখানে গিয়ে তুমি ইসরো সম্পর্কে ডিটেলস জানতে পারো। আমি ইসরো স্থাপনা কিভাবে হয়েছে এবং চন্দ্রযান স্থাপনা থেকে শুরু করে পুরো চন্দ্রযান 3 পর্যন্ত পুরো ইতিহাস ওখানে বলেছে, ঠিক আছে? চলো তারপরে বলছে সদর দপ্তর। সদর দপ্তর জানবো, হায়দ্রাবাদ হচ্ছে হাইটেক সিটি, হাইটেক সিটি, হায়দ্রাবাদকে হাইটেক সিটি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও বলা হচ্ছে তোমার মুক্ত বা পার্ল সিটি, মুক্তা শহর, পার্ল, মুক্তা শহর। বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, আইটি হাব অফ ইন্ডিয়া, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। তো অপশন নাম্বার বি, বেঙ্গালুরুতেই তোমার ইসরোর হেডকোয়ার্টার রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আহমেদাবাদকে বলা হয় তোমার ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। কেন ম্যানচেস্টার? তার কারণ ইংল্যান্ডের এই শহর ম্যানচেস্টার ইংল্যান্ডের শহর, ঠিক আছে? তো এই ম্যানচেস্টারে প্রচুর পরিমাণে বস্ত্র শিল্পের জন্য উন্নত, সেই জন্য আহমেদাবাদকেও বস্ত্র শিল্পে উন্নত হয়, আহমেদাবাদকেও ম্যানচেস্টার বলা হয়, ভারতবর্ষের ম্যানচেস্টার। আহমেদাবাদকে আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে তোমার বোস্টন অফ ইন্ডিয়া, বোস্টন অফ ইন্ডিয়া বা বোস্টন অফ ইন্ডিয়া। কেন বোস্টন? তার কারণ হচ্ছে বোস্টন সিটির মতনই আহমেদাবাদও র্যাপিডলি, খুব তাড়াতাড়ি তোমার ইকোনমিক্যালি ডেভেলপ হচ্ছে, তো সেই কারণে বোস্টনের সাথে তুলনা করা হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত নদীগুলির মধ্যে
কোনটির উৎস হিমালয়ে? আচ্ছা, হিমালয় থেকে সৃষ্টি হয়েছে কি? দামোদর সৃষ্টি হচ্ছে খামারপোত থেকে। খামারপোত কোথায় আছে? খামারপোত এটা ঝাড়খণ্ডে অবস্থিত ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্টি হচ্ছে। কাবেরী সৃষ্টি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের তল কাবেরী নামক একটা জায়গা থেকে। তল কাবেরী জায়গা থেকে, পশ্চিম ঘাট থেকে সৃষ্টি হচ্ছে কাবেরী। ব্রহ্মপুত্র এটা হচ্ছে তোমার তিব্বত থেকে আসছে। আনসার হচ্ছে এইটাই। ব্রহ্মপুত্র হচ্ছে একটা তোমার পূর্ববর্তী নদী, ঠিক আছে, মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার। নর্মদা একটু আগেই বললাম ওটা অমরকণ্টক থেকে সৃষ্টি হচ্ছে, অমরকণ্টক, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার কে পাবে? দরকার নেই এখন, ইরেলেভেন্ট। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ শিকাগো গেছিলেন, ওখানে ধর্ম শিকাগো সম্মেলন করেছিলেন। এটা সালটা বলতে জিজ্ঞাসা করছে। দেখো, কিছুদিন আগে আমি তোমাদের পিএসসি মিসলেনিয়াস 2019 শিপ নাম্বার 1 আলোচনা করেছে, পিএসসি ক্লার্কশিপের। সেইখানে আমেরিকা রিলেটেড একটা কোশ্চেন পেয়েছিলাম। তো আমেরিকার পুরো ম্যাপ দেখিয়ে যা যা কোশ্চেন আমেরিকা থেকে আসে এই অস্ট্রেলিয়ার মতো আমি তোমাদের ডিটেইলড বলেছি। যদি না দেখো এই সেটটা অবশ্যই দেখবে। ওখানে আমি বলেছিলাম স্বামী বিবেকানন্দ শিকাগো গেছিলেন, শিকাগোতে তিনি 1893 সালে ধর্ম সম্মেলন আয়োজন করেছিলেন। যদি এইটা না দেখো অবশ্যই দেখো। ওইখানে একটা ভিডিওতে একটা ম্যাপের মধ্যে আমেরিকা থেকে যা যা কোশ্চেন আসে আমি ওখানে ডিসকাশন করে দিয়েছি, যেমন অস্ট্রেলিয়াতে আজকে করলাম, ঠিক আছে। আচ্ছা, 1893 গেল। তাহলে শিকাগোকে তোমার বলা হয় হচ্ছে তোমার পৃথিবীর কসাইখানা। খানা মনে থাকবে। আচ্ছা, ওখানে বলেছে আমি ওয়াশিংটন ডিসি কোন নদীর তীরে, নিউ ইয়র্ক কোন নদীর তীরে, নিউ ইয়র্কে কোন কোন হেডকোয়ার্টার রয়েছে কার কার, তারপরে ওয়াশিংটন ডিসিতে কার কার হেডকোয়ার্টার রয়েছে, সিয়াটেল কেন বিখ্যাত, মেক্সিকো কেন বিখ্যাত, মেক্সিকো উপসাগরে কোন নদী এসে মিশেছে, সব সব কিছু ইত্যাদি ইত্যাদি বলেছে। সিলিকন ভ্যালি কোথায়, তারপরে তোমার ডেড ভ্যালি কি জন্য গুরুত্বপূর্ণ, আমেরিকার উচ্চতম শৃঙ্গ সব ওখানে আছে। আমেরিকার রাজধানী থেকে শুরু করে ম্যাপ করে ওটা দেখতে অবশ্যই রিকোয়েস্ট করলাম আমি তোমাদের। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পদত্যাগ করেছিলেন কত সালে? উত্তর হবে অপশন নাম্বার ডি, 1919 সালে। তার কারণ এই সময়টাতে হচ্ছে তোমার জালিয়ান ওয়ালাবাগ হয়েছিল 13ই এপ্রিল। 13ই এপ্রিল একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানটার নাম হচ্ছে তোমার বৈশাখী উৎসব ছিল। আর এই বৈশাখী উৎসব হচ্ছে ওদের দেশের মানে ওদের রাজ্যের মানে পাঞ্জাবের আমাদের মতনই হচ্ছে বৈশাখী উৎসব। ওরা হচ্ছে পয়লা বৈশাখ মানে তোমার কি করে নতুন বছর নববর্ষ পালন করে, ঠিক আছে। আচ্ছা, 5 হচ্ছে তো বঙ্গভঙ্গ হয়েছিল, এটা জানি আমরা। আচ্ছা, 1911 সালে এটা হচ্ছে জনগণ মন প্রথম গাওয়া হয় কলকাতা অধিবেশন। 1911 সালে জনগণ মন অধিনায়ক এই প্রথম গাওয়া হয় 1911 সালে। নেক্সট কোশ্চেন বলছে যে নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? হচ্ছে নোবেল পুরস্কারের সাথে বিজয়ী, দেখো ম্যাক্সিমাম হচ্ছে নোবেল বিজয়ী ভারতীয় যারা হচ্ছে তোমার কলকাতা থেকে বা কলকাতার সাথে কানেকশন রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে 9 হচ্ছে মাদার টেরেসা কলকাতার। হরগোবিন্দ খুরানা অপশন নাম্বার বি, তিনি হচ্ছে তোমার জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন এবং হচ্ছে তিনি নোবেল পেয়েছিলেন। সিবি রমন কলকাতার কলেজে পড়তেন। তারপর হচ্ছে তোমার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম যেটি বোঝাই যাচ্ছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হচ্ছে কলকাতার বাঙালি। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? সাহিত্যে নোবেল পুরস্কার পাননি অপশন নাম্বার সি, অরুন্ধতী রয়। তিনি সাহিত্যে নোবেল পাননি, কিন্তু সাহিত্যে পেয়েছিলেন হচ্ছে ম্যান বুকার পেয়েছিলেন, প্রথম ভারতীয় হিসেবে ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে, অরুন্ধতী রয়। তার কিছু ইম্পর্টেন্ট বইয়ের মধ্যে স্টার লাগাবা গড অফ স্মল থিং, আর এই বইটার জন্যই তিনি ম্যান বুকার পেয়েছিলেন। দুটো স্টার লাগাবে বলছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, ঠিক আছে, ইম্পর্টেন্ট বই এই দুটো খুব মনে রাখবে। আজাদি, ক্যাপিটালিজম, দ্য মাইন্ডস রিলিজিয়াস হার্ট, তারপর ডক্টর অ্যান্ড সেইন্ট এবং হচ্ছে ওয়াকিং উইথ দ্য কমরেডস, ঠিক আছে, স্ক্রিনশট নিতে পারো। অরুন্ধতির কিছু বিখ্যাত বই এখানে রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? তো পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন এইটা যদি আমাদের জানতে লাগে তাহলে আমাদের জানতে হবে 1954 সাল ভারতবর্ষের প্রথম পরমাণু গবেষণা কেন্দ্র তারা ট্রম্বে, এটা গবেষণা কেন্দ্র, ঠিক আছে, রিসার্চ সেন্টার ট্রম্বে 1954 সালে স্থাপন করা হয়। কে স্থাপন করেছিল? এইটাকেই বলা হয় বর্তমানে এই ট্রম্বের নাম বর্তমানে হচ্ছে তোমার বার্ক মানে ভাবা অ্যাটমিক রিসার্চ
সেন্টার। তাহলে ভাবা, ভাবা মানে হোমি জাহাঙ্গীর ভাবার নাম অনুসারে ট্রম্বের নাম রাখা হয়েছে। তাহলে ভাবাই হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবাই তিনি অনুধাবন করতে পেরেছিলেন 1954 সালে যে এইবার ভারতবর্ষের কি দরকার, ভারতবর্ষের দরকার হচ্ছে কি দরকার না পরমাণু নিয়ে গবেষণা করা দরকার। তো হোমি জাহাঙ্গীর ভাবা অপশন নাম্বার এ হচ্ছে রাইট। তারপরে এই ট্রম্বে ছিল প্রথম রিসার্চ সেন্টার। দেন হচ্ছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয় প্রথম, যেটা সেটা তারাপুরে। এটা বিদ্যুৎ কেন্দ্র, এটা ছিল 1959 সাল, যে বছর হচ্ছে তোমার ইসরো স্থাপিত হয়। ঠিক আছে, তারাপুর, এই দুটোই হচ্ছে তোমার মহারাষ্ট্রে পড়ে। ওকে, মহারাষ্ট্রে পড়ে। আর এই যে বিক্রম সারাভাই, তার সম্পর্কে না বললেই নয়, তিনি হচ্ছেন স্পেসের জনক। ঠিক আছে, তিনি হচ্ছেন স্পেসের জনক। যেমন হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা পরমাণুর জনক, আর হচ্ছে তোমার ভারতবর্ষের স্পেস রিসার্চের জনক, যার উদ্দেশ্য ছিল হচ্ছে তোমার ইসরো স্থাপিত হয়েছে 1959 সালে। ঠিক আছে, এবং তার উদ্যোগে হচ্ছে বিক্রম সারাভাইয়ের উদ্যোগে প্রথম তোমার রকেট লঞ্চ করা হচ্ছে, যে সাইকেলে করে নিয়ে যাচ্ছিল, মনে আছে? সেটা হচ্ছে বিক্রম সারাভাই লঞ্চ করিয়েছিলেন। ওকে, আচ্ছা চলো, এই হচ্ছে ব্যাপার। পরের প্রশ্ন বলছে আলেকজান্ডার কখন ভারতবর্ষে আক্রমণ করেন? আলেকজান্ডার কখন ভারতবর্ষে আক্রমণ করেছিলেন? অপশন নাম্বার সি হবে 326 বিসিই তে। ঠিক আছে, এবার আলেকজান্ডার থেকে আসা কিছু প্রশ্ন, আলেকজান্ডার সম্পর্কে কিছু প্রশ্ন আসবে, সেগুলো আমরা ম্যাপের মাধ্যমে করবো। ম্যাপ দেখাই এই কারণে আন্ডারস্ট্যান্ডিং আমাদের বেটার হয়। এই যে রেড 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 কালার এরো চিহ্ন দিচ্ছে, এই পথেই তিনি খাইবার বোলান দিয়ে হচ্ছে তোমার ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। তখন পাকিস্তানের এই পোর্শনগুলো তো শুধু ভারতবর্ষেই ছিল। ঠিক আছে, এখানে তক্ষশিলা দেখানো হচ্ছে। তো প্রথম পয়েন্ট, যে তিনি কখন ভারতবর্ষে এসেছিলেন, 326 কোশ্চেন যেটা দেখাচ্ছে। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট বলবো যে যখন ভারতবর্ষে আসেন কনকার করতে, ভারতবর্ষ দখল করতে, তখন ভারতবর্ষের কোন রাজা সবার প্রথম তার কাছে সারেন্ডার করে দেয়? উত্তর বলবে তক্ষশিলার রাজা অম্ভি। অম্ভি, ঠিক আছে, তক্ষশিলার রাজা অম্ভি। 2 নম্বর পয়েন্ট বলবো যে কোন রাজা বশ্যতা স্বীকার করেননি কিন্তু উল্টে যুদ্ধ করেছিল, তার নাম হচ্ছে পুরু। এই দেখো এখানে লেখা রয়েছে, পুরু হচ্ছে তার সাথে যুদ্ধ করেছিল। আর পুরুর সাথে যুদ্ধ কোথায় হয়েছিল? 3 নম্বর উত্তর দেবে ঝিলাম নদী। ঝিলাম নদীর তীরে যে যুদ্ধটা হয়েছিল পুরু এবং আলেকজান্ডার, সেই যুদ্ধটার নাম হচ্ছে হাইদাস পাসের যুদ্ধ। ঠিক আছে, হাইদাস পাস। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন বলবো যে যখন আলেকজান্ডার ভারতবর্ষে এসেছেন তখন ভারতবর্ষের কোন রাজবংশ রুল করছে? এই যে মার্ক করা আছে যে জায়গাগুলো, এটা হচ্ছে তোমার নন্দদের এরিয়া ছিল। তো নন্দ রাজবংশ। ওকে, নন্দ রাজবংশ। নন্দদের রাজা কে ছিল? নন্দদের রাজা ছিল হচ্ছে ধননন্দ। ধননন্দ হচ্ছে তোমার নন্দদের রাজা। এবং ইম্পর্টেন্টলি মনে রাখবে যে ধননন্দের কাছেই হচ্ছে তোমার গেছিলেন হচ্ছে কৌটিল্য, এবং তিনি কৌটিল্যকে অহংকার বশত তাকে তাড়িয়ে দেয়, এবং কৌটিল্য শপথ করে যে ভারতবর্ষে যে মগধের সিংহাসনে হচ্ছে একজন তোমার প্রজাহিতৈষী যোগ্য কাউকে বসাবে, সেই হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবং চন্দ্রগুপ্ত মৌর্যই ভারতবর্ষের প্রথম সর্বভারতীয় রাজা এবং সর্বভারতীয় সাম্রাজ্য স্থাপন করেছিলেন। ঠিক আছে, আচ্ছা আলেকজান্ডার সম্পর্কে 6 নম্বর মনে রাখবে, তিনি 19 মাস ভারতবর্ষে ছিলেন, 19 মাস। 7 নম্বর মনে রাখবে, তিনি ব্যাবিলনে মারা গেছিলেন, ব্যাবিলনে মারা গেছিলেন। 8 নম্বর মনে রাখবে, তার ঘোড়ার নাম বুসিফেলাস, বুসিফেলাস। ঠিক আছে, বুসিফেলাস 8 নম্বর। পরের প্রশ্ন বলছে হচ্ছে 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছে? দেখো প্রধানমন্ত্রী নির্বাচনী 2014 থেকে শুরু করে তিনি বারাণসী থেকেই লড়ছেন। ঠিক আছে, বারাণসী, তিনি হচ্ছে বারাণসীর একজন এমপি। ওকে, উত্তরপ্রদেশের। আর রায়বারেলির হচ্ছে তোমার রাহুল গান্ধী ছিল, কিন্তু হ্যাঁ এখন হচ্ছে তোমার রাহুল গান্ধী 2024-এ। 2024 হচ্ছে তোমার রায়বারেলি। আবার লিখলাম কেন এখানে? রাহুল গান্ধী লিখতে হবে, রাহুল গান্ধী। ঠিক আছে, রাহুল গান্ধী রায়বারেলি। পরের প্রশ্ন বলবো যে নিচে নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? করাচি পাকিস্তানে, গোয়াদার পাকিস্তানে। তার গোয়াদার হচ্ছে তোমার সিপেক তৈরি হচ্ছে। সিপেক মানে হচ্ছে তোমার চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এটা তৈরি হচ্ছে, মানে পুরো চায়না থেকে গোয়াদার বন্দর পর্যন্ত রোড তৈরি করবে আমাদের পিওক এর ওপর দিয়ে। হুম দেখো করাচি গোয়াদার পাশ দিয়ে তিনটে পর 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 পাবে আরব সাগরের তীরে তিনটে পাকিস্তানের হচ্ছে তোমার বন্দর। ঠিক আছে, কিন্তু বন্দর আব্বাস এটা নয়। উত্তর অপশন নাম্বার ডি। ঠিক আছে, পরে প্রশ্ন বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন?
প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। 1885 সালে এটি হয়েছিল 72 জন তোমার সদস্য নিয়ে। এটা ছিল বম্বে তেজপাল গুরুং দাস। অনুপস্থিত ছিল 72 জনের মধ্যে অনুপস্থিত ছিলেন হচ্ছে তোমার তোমার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, মনে থাকবে। আর হিউমকে বলা হয় হচ্ছে জনক বলা হয়, কংগ্রেসের জনক বলা হয়, ঠিক আছে। উইনসেন্ট বোল্ট, স্টার লাগাও, খুবই গুরুত্বপূর্ণ। এটা টিএসসি তো মিসলেনিয়াসও এসেছিল, মিসলেনিয়াসের কোশ্চেন আবার ক্লার্কশিপের এক্সাম। ওই জন্যই আমি বলি তুমি যে কোনো এক্সাম দাও না কেন প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, প্রশ্ন তো সেই একই হয়, ঠিক আছে। উইনসেন্ট বোল্ট হচ্ছে একজন দেখার আগে এটা ছবিটা দেখো, এই যে এই ব্যক্তিটা হচ্ছে তোমার উইসেন বোল্ট। তাহলে উইসেন বোল্ট হচ্ছে লেখার হচ্ছে বোল্ট, ঠিক আছে। তো কি ট্র্যাকের মধ্যে দৌড়াচ্ছে, তিনি হচ্ছে রানার, একজন অ্যাথলিট, ওকে। তো ডিস্টেন্স, লং ডিস্টেন্স দৌড়বিদ, লং ডিস্টেন্স দৌড়বিদ আনসার, ঠিক আছে। যে সাঁতারু অপশনটা রয়েছে না, এই যে সাঁতারু, ইনি হচ্ছেন একজন সাঁতারু, এনার নাম হচ্ছে তোমার মাইকেল ফেলপস। মাইকেল ফেলপস হচ্ছে তোমার ইউএস এর একজন সাঁতারু, ঠিক আছে। তার নামটা বলছি এই কারণে, ইনি হচ্ছেন মোট 28টা অলিম্পিক মেডেল জিতেছেন। কটা ভাই? 28টা। এই 28টার মধ্যে তোমার 23টা তো গোল্ড, 23টাই গোল্ড, ম্যাক্সিমামটাই হচ্ছে তোমার গোল্ড, ঠিক আছে, ম্যাক্সিমামটাই গোল্ড। তাও আবার কিসের? অলিম্পিক, অলিম্পিক গোল্ড। তো মনে রাখবে মাইকেল ফেলপস হচ্ছে সব থেকে বেশি গোল্ড জেতা ব্যক্তি, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্শিদদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ চালিয়েছে? তুরস্ক কুর্শিদদের আক্রমণ করেছিল সিরিয়ায়, সেই সময় কাণ্ডারি ছিল। 1944 সালে 14 এপ্রিল সেনাবাহিনীকে পরাস্ত করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ তোমার যে সুভাষচন্দ্র বোসের জাতীয় পতাকা উত্তোলন করেছিল কোথায়? ইম্ফল, ময়রাং, কোহিমা নাকি মোরে? উত্তর হবে ময়রাং। পরের প্রশ্ন বলছে যে নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যেসব খেলায় তারা পারদর্শী তা দেয়া হলো, তাদের নাম এবং খেলা ঠিকমতো চিহ্নিত করো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিকেট নয়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হচ্ছে ফুটবল, ঠিক আছে। তারপরে তোমার সিমোনা হালেপ, তিনি হচ্ছেন টেনিস, এটা একদম কারেক্ট, এটা একদম কারেক্ট হচ্ছে তোমার সিমোনা হালেপ হচ্ছে টেনিস খেলোয়াড়, বুঝলে। জো রুট হচ্ছে ক্রিকেট খেলে আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হচ্ছে ফুটবল খেলে, এটা হচ্ছে অল্টারনেট করে দিয়ে দিয়েছে। সিমোনা হালেপ টেনিস, লন টেনিস। পরের প্রশ্ন বলছে যে এখানেও একটা আমেরিকার ছবি দেওয়া আছে, বলছে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? বলেছে নয়, ভাই স্বাধীন রাষ্ট্র নয়। তো ভানুয়াতু, নেদারল্যান্ডস একদম পুরোপুরি দেশ, আলাস্কা নাকি কানাডা? আলাস্কা আনসার একটি হবে। আলাস্কা হচ্ছে যে পোর্শনটা দেখতে পাচ্ছ রেড কালারের, আলাস্কা হচ্ছে প্রথমে তোমার রাশিয়ার ছিল, রাশিয়া বিক্রি করে দেয় কার কাছে? না ইউএস এর কাছে। তো এখন রাশিয়া, আলাস্কা হচ্ছে কার পার্ট? আলাস্কা হচ্ছে তোমার কার পার্ট? না আমেরিকার পার্ট বা ইউএস এর পার্ট। এটা একটা তোমার স্টেট, আমেরিকার স্টেট, তো এটা দেশ নয়। স্কটল্যান্ড সেপ্টেম্বর 1-এ এসেছিল। স্কটল্যান্ডও কোনো ইন্ডিপেন্ডেন্ট দেশ নয়, এটা ইংল্যান্ডের পার্ট, ইংল্যান্ডের অংশ স্কটল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকো তুমি, তাহলে তোমার পরীক্ষার জন্য আমি অনেক অনেক তোমার কি বলে অল দ্য বেস্ট বলছি, এবং হচ্ছে প্রিপারেশন খুব ভালো করে করো, এবং হচ্ছে আমার চ্যানেল থেকে অনেক বেশি লাভ নিতে পারো। যাও সাবস্ক্রাইব করো যদি প্রথম হয়ে থাকো, আর ভিডিওতে একটি লাইক করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।